নেত্রকোনায় হাওরের পানিতে ডুবেছে ধানের জমি, ফসল তোলা নিয়ে শঙ্কা। স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিচ্ছেন কৃষকরা। রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলনে উঠছে না উৎপাদন খরচ, সার ওষুধের বাড়তি দামে ক্ষতিগ্রস্ত চাষি। এবং নড়াইলে সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষক, লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪ হেক্টর বেশি জমিতে চাষ, বাজার দরে লাভবান চাষি। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। নেত্রকোনার কলমান্দাকায় গোড়াডোবা সহ কয়েকটি হাওরে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে কৃষকদের ধানের জমি। ঘরে ফসল তোলা নিয়েও শঙ্কায় তারা। এ অবস্থায় কৃষকরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিচ্ছেন। আর কৃষকদের এই কাজ দেখতে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোড়াডুবা হাওর। এই হাওরে স্থানীয় কেশবপুর, কান্দাপাড়া, বড়খাপন, চৌহাটা সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা ৩,০০০ হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ করেছেন। কিন্তু হাওর সংলগ্ন খাওয়ারবাড়ি খালে বাঁধ না থাকায় সম্প্রতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি হাওরে ঢুকতে শুরু করে এবং নিম্নজ্জিত হয় ফসলি জমি। শুধু তাই নয়, গোড়াডুবা হাওরে পানি ঢুকলে সেই পানি পার্শ্ববর্তী মেদাবিল এবং জাইগনা বিলেও প্রবেশ করে। এতে উদ্বিগ্ন হয়ে স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ নির্মাণ শুরু করেন কৃষকরা। এদিকে গেল ২ এপ্রিল কৃষকদের বাঁধ নির্মাণের স্থলে ছুটে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমরা এই জায়গায় মাটি কাটতে ৮ দিন যাবো, জায়গায় মাটি না কাটলে পানি যায়, অনেক ফসল নষ্ট হয়ে যাবে। এই জমি বেড়া বাঁচাইতে দেয়। আমরা এই যে লোকেরা ২৭টা লোকে কাজ করতেছে, কালকেও বাঁধছি, আজকেও বাঁধতেছি নিঃস্বার্থে। বরিবন গোবিন্দপুর হয়ে যদি ঘরের নদীটা কামড়া পর্যন্ত পুঁতা দেওয়া হয়, তাহলেই আমাদের এই অবস্থাটা থাকবে। মাননীয় সংসদ যেন আমাদেরকে একটা এই কাল খননের মাধ্যমে এটা যেন এই জলাবদ্ধতা অতি তাড়াতাড়ি নিষ্কাশন করে। বাঁধ নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে ডেপুটি স্পিকার হাওড়া অঞ্চলের ফসল রক্ষা এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করার কথা জানান। তৎকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে এই বাঁধের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে যেন আমরা এটাকে একটা কার্যকর পদক্ষেপ নিতে পারি, পার্মানেন্ট একটা ব্যবস্থা নিতে পারি, সেইটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বাঁধ নির্মাণে কৃষকদের উপজেলা প্রশাসনও সহায়তা করছে। বছরে এটা তৈরি এবং ভেঙে দেওয়া হয়, পানি বের করার জন্য ভেঙে দেওয়া হয় এবং উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা এবং আমাদের কৃষি অফিসারের পরামর্শ মতো সেখানে কিন্তু অলরেডি তারা এলাকার যে জনগণ নিয়ে কিন্তু এই কাজটা দ্রুত গতিতে করছে। নেত্রকোনার হাওর অঞ্চলের প্রায় ৪৫,০০০ হেক্টর জমির প্রদান রক্ষায় উদ্যোগ নিবে সরকার, এমনটাই প্রত্যাশা জেলার কৃষকদের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জে বড় মৌসুমে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তলিয়ে গেছে প্রায় ১২০০ হেক্টর ধানের জমি। নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। আমরা যুক্ত হচ্ছে মান্নার সঙ্গে। মান্না, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। জলাবদ্ধতা মোকাবেলায় কি বলছে কৃষি বিভাগ, বিস্তারিত জানাবেন। অতসী, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনাকে এই সুনামগঞ্জ হাওরের বর্তমান পরিস্থিতিটা আসলে জানাই, যে সুনামগঞ্জ, আপনি জানেন যে সুনামগঞ্জ হচ্ছে হাওর বেষ্টিত একটি জেলা। এখানে আসলে মানুষের প্রধান পেশাটাই হচ্ছে আসলে কৃষি। এই কৃষির উপর নির্ভর করে কিন্তু আসলে এখানের যারা সাধারণ কৃষক আছেন তাদের কিন্তু জীবিকা নির্বাহ করেন। এবং এই কৃষক মানে সুনামগঞ্জের এই বছর মানে বোরো ধানের উপরেই কিন্তু আসলে তাদের সারা বছরের যে জীবিকার সকল খরচ নির্ভর করে কিন্তু এই বোরো ধানের উপরেই। এবং বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে ভবিষ্যতের যত ধরনের আসলে তাদের যে চাহিদা থাকে সেই কিন্তু এই বোরো ধানের উপরেই কিন্তু আসলে নির্ভর। এবং আমি যদি বর্তমান হাওরের যে পরিস্থিতিটা আসলে আপনাকে জানাই, যে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু প্রতি বছরই এখানে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এবং এই হাওর রক্ষা বাঁধ দিয়ে আসলে ধান রক্ষা করার জন্য যেটি করা হয় সেটি আসলে এই বছর অপরিকল্পিত কিছু বাঁধের কারণে আসলে এই বোরো ধান এই বছর হুমকির মুখে পড়েছে। এবং ইতিমধ্যে ১২০০ হেক্টর জমি এই অপরিকল্পিত বাঁধের কারণে কিন্তু তাদের এই জমিগুলো আসলে ইতিমধ্যেই পানির নিচে চলে গেছে, যেগুলো আসলে মানে এখন পর্যন্ত এগুলাতে ধান উৎপাদনই এখন পর্যন্ত হয় নাই। আসলে এই জমি
জমিগুলো আসলে কোনোভাবেই এই আর কাজে দিবে বলে আসলে কৃষকরা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ধান আর তাদের কোনো কাজে আসবে না। এবং আমরা কৃষকের সাথে যেটি কথা বলেছিলাম এই হাওর রকা বাঁধের যে বিষয়টি নিয়ে, যে প্রশাসন থেকে যেটি আসলে বলা হয়েছে যে ইতিমধ্যেই তারা কিছু পদক্ষেপ নিচ্ছেন এই হাওর যেগুলো অপরিকল্পিত এগুলো কেটে দেওয়ার জন্য, এবং যাতে করে ধান কিছুটা রক্ষা পায়। এই ছিল আমার কাছে হাওর থেকে সর্বশেষ তথ্য। মানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতা মোকাবেলা আসলে কি বলছিল কৃষি বিভাগ সে বিষয়ে সবশেষ আপডেট সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন হলেও ভালো দাম না পাওয়ায় উৎপাদন খরচই তুলতে পারছেন না কৃষক। সার ওষুধের বাড়তি দামের জন্য এবার উৎপাদন খরচ বেশি হচ্ছে। কৃষি অফিস বলছে উৎপাদনের মৌসুম হয়, এখন দাম কম, সংরক্ষণের পর ভালো দাম পাবেন কৃষকরা। সারা দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় রাজবাড়ী। দেশে পেঁয়াজের চাহিদার 15 থেকে 16% যোগান দেয় এই জেলা। চলতি মৌসুমে ভালো ফলন হলেও দাম কম থাকায় খরচ তুলতে পারছেন না কৃষকরা। জেলার বালিয়াকান্দি, সোনাপুর, কোলারহাট বাজারে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা করে। কৃষকরা জানান সার ও ওষুধের অতিরিক্ত দামের জন্য উৎপাদন খরচ বেশি। অন্যদিকে সংরক্ষণের ধারণ ক্ষমতা কম থাকায় বাজারে প্রচুর পেঁয়াজ, তাই কমে গেছে দাম। লিভারের দাম বেশি, ধরেন এই চাষের সব কীটনাশক এগুলো সব কিছুর দাম বেশি। এমত অবস্থায় আমরা এখন যে পরিবেশে আছি, সামনে বছর যে পেঁয়াজ চাষ করতে পারবো এর কোনো সম্ভাবনা দেখতেছি না। 800-900 টাকা পিজির বাজার, কিন্তু সার ওষুধেই সেটা খাওয়া যায়, সার ওষুধের দাম অনেক বেশি। আমাদের পেঁয়াজের দাম দিতেছে, তাতে আমরা একদমই সরকার যদি আমাদের উপরে একটু সাহায্য করতে, একটু দাম বলে তো আমরা খুব উপকার হতো। আমাদের কৃষক যে পেঁয়াজ লাগাইছে সে পেঁয়াজ তার ঘরে রাখার মতো ক্যাপাসিটি নাই, ওই কিছু ঘরে রাখবে আর বেশিই ফেলতে হবে যে কোনো দামে। এই জন্যই বাজারে আমদানি বেশি হবে, দাম কম। পেঁয়াজ এখন বর্তমান প্রচুর আমদানি, কৃষক তুলে আনতেছে হাটে বাজারে, এর জন্য বাজারটা কম। সংরক্ষণের পর ভালো দাম পাওয়া যাবে, তখন লাভবান হবেন কৃষক, বলছেন কৃষি কর্মকর্তা। উৎপাদনে কয়েকটা দিন দাম কম থাকলেও পরবর্তীতে কৃষক বেশি দাম পাবে। আস্তে আস্তে কৃষক পেঁয়াজ তোলার পরে সেটা সংরক্ষণ করবে। সংরক্ষণ করার 1.5 থেকে 2 মাস পরে কৃষক পেঁয়াজের দাম পেয়ে যাবে। এ বছর রাজবাড়ীতে 34,800 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 5 লক্ষ মেট্রিক টন। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের রামপাল, বজ্রযোগী ও পঞ্চসারে উঁচু জমিতে শুরু হয়েছে গ্রীষ্মকালীন শাকসবজি চাষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, যুক্ত হচ্ছে। সুমন, কৃষি বিভাগ থেকে কি কোনো ধরনের সহায়তা পাচ্ছেন কৃষকরা? কি তথ্য আছে আপনার কাছে, এ বিষয়ে জানাবেন। অতসী, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, মুন্সিগঞ্জের যেই গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে কিন্তু 4,800 হেক্টর জমিতে এই গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে সেটি কিন্তু আবাদ করেছেন এখানকার কৃষক। মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল, বজ্রযোগিনী এবং পঞ্চসার ইউনিয়নে কিন্তু যে এলাকা রয়েছে সেই এলাকায় সবচাইতে বেশি সবজি আবাদ হচ্ছে। এখানে কিন্তু এখানকার মাটি এবং এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু আসলে যে জৈব সার সেটি ব্যবহার করে, সেই কারণে কিন্তু এইখানকার যেই সবজি রয়েছে সেটির কিন্তু সুনাম রয়েছে সারা দেশে। এখানে কিন্তু আমরা আসলে সকাল থেকে দেখেছি কৃষকরা কিন্তু মাঠে কাজ করছে। তারা কিন্তু বলছে যে এখন পর্যন্ত কিন্তু যে ফলন সেটি কিন্তু আসলে ভালো রয়েছে, এবং যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া অনুকূল থাকার কারণে কিন্তু এখানে আসলে ভালো ফলন তারা পাচ্ছে। এখন আমি এখানকার একজন কৃষক, তার সাথে একটু জানবার চেষ্টা করব। আপনি জানাবেন আপনি কি কি ফসল করেছেন এবং কি অবস্থা? আলু খেতে করছিলাম, আলু খেতে তো মাইরে পুরা মায়ের আলু খেতে। সবজি খেতে যে করলা খেতে করছি, করলা লাগাইছি, ধুন্দুল লাগাইছি, এরও তো মাইরই খেতে পুরা পাইতাছি না, ফসল পাই না। কৃষক বিষয় লোকজন দেখে না, কিছু না, তত্ত্ব নেয় না, আমার খবর বার্তা লয় না, এতেই বোঝায় কোনো খবর নেয় না কৃষক বিষয়। আমার ভালো মন্দ দেখে সার সুদ দিব বা কিছু একটা করবো, এর কিচ্ছু করে না।
ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানকার কৃষকরা কিন্তু বলছেন যে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে সেখানকার কিন্তু কর্মকর্তারা এখানে কিন্তু তাদের খোঁজ নেয় না, সেরকমটাই কিন্তু আসলে এখানকার চাষিরা কিন্তু আসলে জানাচ্ছেন। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জের যেই সবজি হয় সেই সবজি কিন্তু মুন্সিগঞ্জ সহ নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন জেলাতে কিন্তু এই সবজির গিয়ে থাকে এবং এই সবজির কিন্তু গুণগত মান ভালো হওয়ার কারণে অন্যান্য যে সবজি রয়েছে তার চেয়ে কিছু দাম বেশি থাকলেও এটার দাম কিন্তু আসলে ফলন যেমন ভালো এবং এটার চাহিদা কিন্তু তেমন রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে এই গ্রীষ্মকালীন সবজির সবশেষ খবর। অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জে উঁচু জমিতে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন সবজি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ কৃষি সংবাদ। নড়াইলে কম খরচে বেশি লাভ হওয়ায় তৈল জাতীয় ফসল সূর্যমুখী চাষে ঝুঁকছেন চাষিরা। এছাড়া সূর্যমুখীর তৈল স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে এর চাহিদা বেশ ভালো। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। গত বছর ৩০ শতক জমিতে সূর্যমুখীর চাষ করেন নড়াইল জেলার বাদল হোসেন। ফলন ভালো হওয়ায় চলতি বছরে ৫০ শতক জমিতে সূর্যমুখীর আবাদ করছেন। গাছ ও ফুল ভালো হওয়ায় আশা করছেন ফলনও ভালো হবে। এছাড়া বাজারে এর চাহিদাও অনেক। গত বছর করা দেখা দেখি আমার পাশাপাশি মাঠে গত বছর আমি একা করেছিলাম, এবার আমার দেখা দেখি অনেকে আরো ১০-১৫ জন করেছে। এবারও ফলন আল্লাহর রহমতে খুবই মনে হচ্ছে যে খুবই ভালো। বাদল হোসেনের এই সূর্যমুখীর আবাদ দেখে অনেকেই শুরু করেছেন এ চাষ। বাদল এইটা চাষ করেছিল সূর্যমুখী, এই দেখে আমিও ১২ শতক জমি চাষ করেছি, আশায় আছে ভালো ফলন পাবো। সূর্যমুখী লোক করেছে, তা আমি এই দেখে সন্তুষ্ট হয়েছি। তা আমি আগামীতে যদি আল্লাহ বাঁচাপাতে রাখে আমি এই চাষ করব। কম খরচ বেশি লাভ হওয়ার আশায় এবং দেখাও যাচ্ছে যে ভালো। সূর্যমুখীর বীজ ও সার দিয়ে কৃষকদের সহযোগিতা করছে জেলা কৃষি বিভাগ। সরিষা ছিল, সেই সরিষার জমি থেকে সূর্যমুখী চাষের দিকে ধাবিত হয়েছে। এর কারণ তারা দেখেছে আশেপাশে যেখানে সূর্যমুখী চাষ হয় সেখানে সরিষার তুলনায় ফলন অনেক বেশি, এই জন্য তাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ১৩৫০ জন চাষিকে আমরা সার, বীজ সহ অন্যান্য উপকরণ দিয়েছি এবং চাষিদেরকে সূর্যমুখী আবাদ, কলাকৌশল শিখিয়েছি, পোকামাকড় দমন সহ অন্যান্য কাজ শিখিয়েছি। এবছর ১১৭ হেক্টর জমিতে জেলায় সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ১৯১ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪ হেক্টর বেশি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। জ্বালানি তেলের সংকটে কৃষিতে সেচ ব্যাহত হওয়া নিয়ে আলোচনাতে এবার নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। যুক্ত হচ্ছি আমরা। কামাল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। কামাল, কোন কোন ফসলে সেচ ব্যাহত হচ্ছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা জানাবেন। অতসী, আপনি যেমনটি বলছিলেন, উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ একটি কৃষি ধান উৎপাদনের জন্য বিখ্যাত একটি জেলা এবং নওগাঁর উৎপাদিত ধান গোটা দেশের বাজার নিয়ন্ত্রণ করে। এইবারে এই হঠাৎ করে এই বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, ডিজেল সংকটের কারণে অনেকটাই প্রভাব পড়ছে বা পড়তে পারে বলে শঙ্কা করছে কৃষি বোদ্ধারা। এবং আমি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সময় মতো আসলে ডিজেল না পাওয়ার কারণে তারা বেশ কিছুটা ভোগান্তিতে পড়েছে। আপনি জানেন যে নওগাঁয় এবারে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ১,৯২,২৮০ হেক্টর, সেখানে অর্জিত হয়েছে ১,৯২,৫০০ হেক্টর। অথচ এইখানে এই পুরো মৌসুমে এসে, ভরা মৌসুমে এসে যখন ডিজেলের দরকার, ঠিক সেই মুহূর্তে ডিজেলের অনেকটাই সংকট পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে একেবারে মাঠ পর্যায়ে। যদিও বা আমাদের কাছে বরেন্দ্রের হিসাব অনুযায়ী অনেক অসংখ্য ডিপ টিউবওয়েল আছে যেগুলো ইলেকট্রিসিটি দ্বারা পরিচালিত, তবে অসংখ্য শ্যালো মেশিন আছে যেগুলো ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত। এইসব ডিজেল ইঞ্জিনে যদি এই সময় বিশেষ করে ভরা মৌসুমে ঠিকমতো ডিজেল দেওয়া না হয়, সেক্ষেত্রে চরম দেখাই দেয় করবে। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে নগর শহরে একটি
পেট্রোল পাম্পে এখানে ডিজেল দেওয়া হচ্ছে। এখানে কৃষকরা এখানে নিতে আসেন বাইরে থেকে, কিন্তু কতক্ষণ দেওয়া হবে এটাই বড় সমস্যা। অর্থাৎ নওগাঁ শহরে এই মুহূর্তে গোটা নওগাঁ সদরের মধ্যে 3টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছিল ফিলিং স্টেশনে। এর মধ্যে 10টা 11টা বাজতে বাজতে সবগুলো পেট্রোল পাম্পের তেল প্রায় শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে এই শেষের দিকে এসে এই সাকিব ফিলিং স্টেশনে ডিজেল দেওয়া হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে বিভিন্ন শ্যালো মেশিন চালিত যারা কৃষক আছেন তারা অটোতে করে বিভিন্ন কন্টেনার নিয়ে এসে আসছেন এটা ভর্তি করার জন্য, যারা শ্যালোতে বা ডিজেল ইঞ্জিনে এগুলো ব্যবহার করবেন। তো তারা, আমি এটা নিয়ে একটু আগেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হুমায়রা মন্ডলের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে নওগাঁয় অধিকাংশ যে পানির সেচ যন্ত্র সেগুলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত এবং ইলেকট্রিসিটি আছে, সে কারণে তিনি আশঙ্কা তেমন একটি করছেন না। তবে কৃষকদের ভাষ্য পুরোটা আলাদা। তারা বলছেন যে আমরা চরম বেকায়দায় পড়েছি, চরম সংকটে পড়েছি, যে কারণে তারা তাদের ঠিক মতো সেচ তারা দিতে পারছেন না এবং ডিজেলের অভাবে যে পরিমাণে সেচ দেওয়ার কথা সে পরিমাণ সেচ তারা দিতে পারছে না বলে তারা অভিযোগ করছেন এবং দফায় দফায় তারা বিভিন্ন পেট্রোল পাম্পে বা ফিলিং স্টেশনে তারা ভিড় জমাচ্ছেন এবং তারা বলছেন যে অধিকাংশ ক্ষেত্রে তারা পর্যাপ্ত ডিজেল তারা পাচ্ছেন না। তাদের চাহিদা যদি 10 লিটার থাকে সেখানে তাদেরকে 5 লিটার দেওয়া হচ্ছে, যেখানে 20 লিটার দরকার সেখানে 10 লিটার দেওয়া হচ্ছে, অথবা কখনো কখনো তাদেরকে ডিজেল ছাড়াই ফিরে যেতে হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে, এরকম অভিযোগ রয়েছে কৃষকদের। তো সেই প্রেক্ষিতে আমি কথা বলেছি পেট্রোল পাম্প মালিকরা। তারা বলছেন যে আসলে অক্টেন এবং পেট্রোলের ঘাটতি থাকলেও মূলত ডিজেলের ঘাটতি ওই পরিমাণে নেই। তারা বলছে যথেষ্ট আছে, পর্যাপ্ত রয়েছে, কিন্তু অনেকে অবৈধভাবে মজুত করার জন্য একটা কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে, সেই শঙ্কার কথা তারা বলছেন। এবং তারা বলছেন যে আমরা যখন যেটি তখন দরকার সেটি দেওয়া হচ্ছে, যে পরিমাণ দরকার সেটি দেওয়া হচ্ছে, এমনটি বলছেন পেট্রোল মালিকরা। তবে সাধারণ কৃষক থেকে শুরু করে তারা চাচ্ছেন যে এই সাময়িক সংকটটা খুব দ্রুত নিরসন হোক এবং কৃষকরা সময়মতো ডিজেল পাক, এমনটি প্রত্যাশা করছেন। তো নওগাঁর পেট্রোল পাম্প থেকে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছে স্টুডিওতে অতসী। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নওগাঁতেও জ্বালানি সংকটে সেচ প্রদান ব্যাহত, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠেছে 28টি ইটভাটা। নিয়মনীতির তোয়াক্কা না করে চালানো এসব ভাটার কারণে বিপন্ন হচ্ছে প্রকৃতি, ফিকে হয়ে আসছে গাছপালার সবুজ রং। ফসলি জমির মাটি আর বনের কাঠ পুড়িয়ে চালানো এই ধ্বংসযজ্ঞে এলাকাটি এখন বসবাসের অনুপযোগী। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন নাগরিকরা। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন সীমান্ত বর্ধন। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের কোল ঘেঁষে কুয়াশা জমেছে, কিন্তু এগুলো ইটভাটা থেকে নির্গত কুণ্ডলি পাকানো বিষাক্ত ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম ছাই আর দ্রুতগতির ইট বোঝাই গাড়ির ধুলাবালিতে একাকার চারপাশ। সবুজ পাহাড় আর বনানীর জন্য পরিচিত বান্দরবানের লামা, কিন্তু সেই সবুজের কিনারায় এখন কেবলই বিষাক্ত ধোঁয়ার রাজত্ব। ভাটার ধুলোয় বসতবাড়ি থেকে শুরু করে সবুজ প্রকৃতি সবই ধারণ করেছে লালচে রং। ধুলার হাত থেকে বাঁচতে স্থানীয়রা বসতবাড়ির চারপাশ প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সব গাছপালা মরে যাচ্ছে, বাড়ি ঘরে জমেছে ধুলার আস্তরণ। পাহাড়ের মাঝে আগে আছে বড় বড় গাছ আছে, এখন বিদ্যুতের কারণে কিছু নাই। হাই স্কুল লেভেল ছেলে আছে, তারপরে সামনে একটা পাড়ার সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে টিচাররা আসতেও মানে তাদের অসুবিধা হচ্ছে। পরিবেশের এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য পরিবেশ অধিদপ্তর ও লামা বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন নাগরিক। খুব করুণ পরিস্থিতি সৃষ্টি করেছে, পরিবেশের দারুণ বিপর্যয় ঘটছে। আমরা শঙ্কিত যে ভবিষ্যতে যে জলবায়ু, যে পরিবেশ পরিস্থিতি এখানে বান্দরবানের পরিবেশ নিয়ে আমরা খুব শঙ্কিত। তবে জেলা প্রশাসন বলছে, অবৈধ ইট ভাটাগুলোতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ ইট ভাটা বন্ধে নিয়মিত কাজ করছে তারা। এটা প্রায় 36টা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানের মাধ্যমে আমরা প্রায় 40,10,000 টাকা ধার্যপুর আদায় করা হয়েছে। এছাড়া 10টা ইট ভাটা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার সদস্যগণ তারাও বিভিন্নভাবে এই কাঠ জব্দ করতেছে, গাড়ি জব্দ করতেছে, আমরা নিয়মিত মামলাও দিয়ে যাচ্ছি। আমাদের এ ব্যাপারে
সকল অভিযান চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেছি। যদি এরকম তাদের যোগসাজশ আছে এই মর্মে এটা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ ব্যবস্থা না নিলে এসব অবৈধ ইটভাটা পুরো এলাকার জন্য দুর্ভোগের বড় কারণ হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ কৃষি সংবাদে এই ছিল আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, সাথে থাকবার জন্য ধন্যবাদ।